আসসালামু আলাইকুম বন্ধুরা। জন্মের পর থেকে এই ছেলেটা এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। সে আসলে জোরে কোনো শব্দই শুনতে পারত না, কারণ এতে করে তার মস্তিষ্কে প্রচণ্ড ব্যথা হতো। এছাড়াও এই অল্প বয়সেই এই ছেলেটা তার বাবা মাকে হারিয়ে হয়ে পড়ে একেবারে অসহায়। আর এক পর্যায়ে সে যখন চুরি ডাকাতি শুরু করে, তখন সে এতটাই অভিজ্ঞ হয়ে যায় যে পুরো দেশ তোলপাড় করে ফেলে। তো চলুন দেখে আসি এই ছেলেটার জীবন কাহিনী। তো গল্পের শুরুতে আমরা বেবি নামের একজন ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা একটা ব্যাংকের সামনে নিজের গাড়ি থামিয়ে দেয়। আজকে বেবি এই ব্যাংকটা লুট করতে চলেছে। তবে এই মিশনে বেবি একা নয়, কারণ ওর সাথে আরও 3জন সঙ্গী ছিল। তাদের একজনের নাম ছিল বার্ডি, আর এই টিমে বার্ডির স্ত্রী মনিকাও রয়েছে। আর তাছাড়াও চতুর্থ লোকটার নাম ছিল গ্রিফ। আর এরপর প্ল্যান অনুযায়ী এই 3জন মাস্ক পরে ব্যাংকের ভেতরে চলে যায়, আর বেবি গাড়িতে বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই 3জন ব্যাংকের ভেতরের লোকজনদেরকে জিম্মি করে ব্যাংক লুট করে ফেলে আর সোজা এসে গাড়িতে বসে পড়ে। কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। সাথে সাথে গ্রিফ বেবিকে বলে যে গাড়িটা সামনের দিকে টান দাও, কিন্তু বেবি গাড়ি সামনের দিকে না নিয়ে রিভার্স করে নেয় আর অন্য রাস্তা দিয়ে এসে পালিয়ে যেতে থাকে, কারণ বেবি খুব ভালোভাবে জানতো যে সামনে পুলিশ তাদের রাস্তা আটকে রেখেছে, আর এভাবে গেলে তারা নিশ্চয়ই ধরা পড়ে যাবে। তো এখানে বেবি পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ি খুবই স্পিডে চালাতে থাকে, কিন্তু পুলিশ তবুও তাদের পিছু ছাড়ে না। আর এখানে বেবি নিজের ড্রাইভিং স্কিল দেখিয়ে পুলিশদের বোকা বানিয়ে তাদের থেকে বেশ দূরে চলে আসে। আর গাড়ির পেছনে বসে থাকা 3জন সঙ্গী বেবির এত সুন্দর ড্রাইভিং দেখে অবাক হয়ে যায়। আর ফাইনালি যখন তারা মেইন হাইওয়েতে পৌঁছায়, তখন তাদের পেছনে পুলিশের আরও একটা গাড়ি ধাওয়া করতে থাকে। এছাড়াও তাদের উপরে হেলিকপ্টারেও পুলিশেরা নজরদারি করছিল। কিন্তু এখানে বেবি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে একটা কাজ করে। সে আগে থেকে আনিয়ে রাখা হুবহু তাদের গাড়ির মতো দেখতে দুটো লাল গাড়ির মাঝখানে নিজের গাড়িটা ঢুকিয়ে দিয়ে পুলিশকে ধোকা দিয়ে বেরিয়ে যায়। আর ফাইনালি সে একটা পার্কিং ইয়ার্ডে পৌঁছে যায়। সেখানে এই 4জন গাড়ি বদল করে তাদের বসের আস্তানাতে চলে যায়। সেখানে তাদের বস আগে থেকে এই 4জনের জন্য অপেক্ষা করছিল। আসলে তাদের বসই হলো এই পুরো মিশনের মাস্টার মাইন্ড, যে কিনা এই শহরের ব্যাংকগুলোকে লুট করার একটা প্ল্যান করেছে। আর সে মূলত এদেরকে ভাড়া করে তাদের দিয়ে চুরি করাতো। আর আজকে তাদের বস ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার লোকেরা ব্যাংক লুট করে ফেলেছে। আর বেবির ড্রাইভিং স্কিলের কারণে এবারও পুলিশ তাদেরকে ধরতেই পারেনি। তখন বস একে একে এই 4জনকে তাদের ভাগের টাকা সব বুঝিয়ে দেয়। আর এখানে বেবি নিজেও সমান একটা ভাগ পেয়ে যায়। কিন্তু এটা দেখে গ্রিফের খুবই রাগ হয়, আর সে তার বসকে বলে যে আসলে তুমি এই ড্রাইভারকে এত বেশি ভাগ কেন দিচ্ছ, যেখানে পুরো কাজটা আমরা 3জন একা করেছি আর বেবি তো শুধুই গাড়ি চালিয়েছে। এর উত্তরে তাদের বস বলে যে তোমরা 3জন আজকে বেবির কারণেই বেঁচে আছো, কারণ ও যদি ঠিক সময়ে তোমাদের ওখান থেকে বের না করে আনতো, তাহলে পুলিশ তোমাদেরকে জেলে ভরে রাখতো। আর এই কথা শুনে বসের সামনে গ্রিফ বেবির কাছ থেকে টাকা তো কাটতে পারে না, তাই সে এখন বেবিকে বিভিন্নভাবে জ্বালাতন শুরু করে দেয়। সে তার বাকি সঙ্গীদেরকে বলে যে বেবি খুবই অদ্ভুত একটা ছেলে, ও মুখে কিছুই বলে না আর সারাক্ষণ শুধু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তখনই গ্রিফ বেবির চোখ থেকে চশমাটা খুলে নিজে পড়ে নেয়। এটা দেখে বেবির খুবই রাগ তো হয়, কিন্তু সে ফালতু কারোর সাথে কোনো ঝামেলাতে জড়াতেই চায় না। তাই সে নিজের পকেট থেকে আরেকটা চশমা বের করে চোখে পড়ে নেয়। আর কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যেতে থাকে। তখন বেবি তার বসের সাথে চলে যায়, আর বেবির বস বেবির কাছ থেকে তার সকল টাকা নিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে বেবির উপরে তার বসের অনেক ঋণ আছে, তাই সে প্রত্যেকটা কাজের পরে বেবির কাছ থেকে তার ভাগের সকল টাকা নিয়ে নেয়। এখানে বস বেবিকে বলে যে তোমাকে আমার জন্য শুধু আর একটা বড় চুরি করতে হবে, এরপর তোমার সকল ঋণ শোধ হয়ে যাবে। তখনই বস বেবিকে টাকার একটা বান্ডিল দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে বেবিও নিজের বাড়িতে চলে আসে, আর সেই টাকার বান্ডিলটা নিজের গোপন একটা জায়গাতে লুকিয়ে ফেলে, যেখানে সে আগে থেকে তার কামাই করা টাকাগুলো লুকিয়ে রেখেছিল। এরপর আমরা জানতে পারি যে বেবি একজন এতিম ছেলে। ও যখন ছোট ছিল তখনই ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই বেবি নিজের একাকিত্ব দূর করার জন্য ব্র্যান্ডন নামের একজন ব্যক্তিকে নিজের সাথে রেখেছিল, আর সে ওই লোকটার দেখাশোনা করার সকল দায়িত্ব পালন করে। আর এখানে ব্র্যান্ডনও একজন প্রতিবন্ধী ছিল, কারণ সে কানে শুনতে পারত না।
তো বেবি ব্র্যান্ডনকে নিজের বাবার মতো মনে করে, তাই বেবি সব সময় তার অনেক যত্ন আত্তি করত। যাই হোক, এখানে বেবির কাছে আমরা একটা টেপ রেকর্ডার দেখতে পাই। আসলে বেবি যেখানে যায় সেখানকার সকল মানুষের কথাবার্তাগুলো রেকর্ড করে আর বাড়িতে এসে সেই রেকর্ডিং দিয়ে মিউজিক বানায়। তাই আজকে বেবি তার বসের গলার আওয়াজটা রেকর্ড করে ফেলেছে, তাই বেবি তার বসের আওয়াজটা দিয়েই একটা মিউজিক বানিয়ে ফেলে। এরপর বেবি একটা ক্যাফেতে চলে যায়। আসলে বেবি প্রায়শই এই ক্যাফেতেই আসতো, কারণ এই ক্যাফেতে কাজ করা একটা মেয়েকে তার অনেক পছন্দ ছিল। মেয়েটার নাম ছিল ডেবরা। আজকেও সে ক্যাফেতে ডেবরাকে দেখতে পায়। আর তাছাড়াও ডেবরা নিজেও বেবিকে পছন্দ করে ফেলেছে, কারণ যখনই বেবি ক্যাফেতে আসে তখন সে তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন যখন বেবি তার বাড়িতে ছিল তখনই তার বসের ফোন চলে আসে। সে বেবিকে তার নতুন মিশনের জন্য রেডি হতে বলে দেয়। তাই পরদিন বেবি আবারও তার বসের আস্তানাতে চলে যায়, যেখানে বস তার নতুন দলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, যাদের মধ্যে একজনের নাম ছিল ব্ল্যাক, আরেকজনের নাম জেডি, আর তৃতীয়জন ছিল একজন চাইনিজ লোক। তো এখানে বেবিকে তার পরের মিশন এই তিনজন লোকের সঙ্গেই করতে হবে। তো এখানে ব্ল্যাক আর তার দুই সঙ্গী বেবির চশমা আর ইয়ারফোন দেখে তাকে নিয়ে বেশ ঠাট্টা তামাশা করতে থাকে। এখানে ব্ল্যাক বলে যে বার্গার বাচ্চা ছেলেটা আমাদের সাথে একেবারে টিকতে পারবে না। ব্ল্যাক বেবিকে জিজ্ঞাসা করে যে তুমি কোন গান শুনছো, কিন্তু বেবি তাকে কোনো উত্তর দেয় না। আর তখনই তাদের বস এই তিনজন ক্রিমিনালকে জানায় যে বেবির টিটিনাস নামের একটা রোগ রয়েছে, যে রোগের কারণে মানুষের কানে সব সময় ভো ভো করে শব্দ হতেই থাকে। তাই বেবি সব সময় গান শুনতে থাকে যাতে করে ওই শব্দের আওয়াজগুলো সে শুনতে না পায়। এই কথা শুনে ওই তিনজন বেবিকে নিয়ে ঠাট্টা তামাশা করা বন্ধ করে দেয়। এরপর বস এই চারজনকে তার প্ল্যান সম্পর্কে জানাতে থাকে, আর সে একটা বোর্ডের উপরে পুরো ম্যাপ বানিয়ে এই চারজনকে প্ল্যানটা বুঝিয়ে দেয়। আর এখানে যখন ব্ল্যাক দেখতে পায় যে বেবি প্ল্যান শোনার বদলে টেবিলের উপরে আঙুল দিয়ে তাল বাজিয়ে এনজয় করছে, এটা দেখে ব্ল্যাকের খুবই রাগ হয়। আর সে তার বসকে বলে যে বেবি একেবারেই কিন্তু প্ল্যান শোনেনি, আর আমি এই ছোট বাচ্চার সঙ্গে চুরি করতে যাব না, কারণ ও প্ল্যান না শোনার কারণে আমরা সবাই ধরা পড়ে যেতে পারি। কিন্তু বস খুবই ভালোভাবে জানতো যে বেবি গান শুনুক বা এনজয় করুক না কেন, তার খেয়াল সবসময় তার বসের দিকে থাকে। সে তার বসের বলা প্রত্যেকটা কথা মনে রাখে। তো এখন বস ওই চারজনকে বেবির আসল রূপ দেখানোর জন্য বেবিকে প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বেবি ঠিক যেভাবে তার বস প্ল্যানটাকে বুঝিয়ে দিয়েছিল হুবহু একইভাবে এই তিনজনকে ওই প্ল্যানটা বুঝিয়ে দেয়। এটা শুনে ব্ল্যাক আর তার দুই সঙ্গী একেবারে অবাক হয়ে যায়। এরপর এই চারজন একটা ব্যাংক লুট করার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর বেবি এই তিনজনকে ওই ব্যাংকের কাছে পৌঁছে দেয়, যেখানে তাদেরকে চুরি করতে হবে। এখানে ব্ল্যাক তার দুই সঙ্গীর সাথে ব্যাংকের ভেতরে চলে যায়, আর খুব সহজে এরা ব্যাংক লুট করে বাইরে চলে আসে। কিন্তু ব্ল্যাক কোনো কারণ ছাড়াই একটা সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এটা দেখে বেবির খুবই খারাপ লাগে। আর বেবি বুঝতে পারে যে ব্ল্যাক আসলে খুবই জঘন্য একটা মানুষ, যে কিনা বিনা কারণে মানুষ মেরে ফেলতে পারে। তো এখন এরা সবাই এখান থেকে বের হতেই যাবে, তখনই একজন অচেনা লোক জেনে যায় যে এরা সবাই ব্যাংক লুট করেছে। সে এদের উপরে গুলি চালাতে শুরু করে, যার ফলে বেবি জলদি তার গাড়ি টান দেয়, কিন্তু ওই অচেনা লোকটা তাদের পিছু ছাড়ে না। এটা দেখে ব্ল্যাক ওই লোকটাকে গুলি করে মারতেই যাবে, ঠিক তখনই বেবি তার গাড়ি রাস্তা থেকে নামিয়ে অন্য রাস্তাতে নিয়ে যায়, কারণ ওই লোকটার প্রাণ সে বাঁচাতে চাচ্ছিল। আসলে বেবি চাচ্ছিল না যে ব্ল্যাক ওই লোকটাকে প্রাণে মেরে ফেলুক। ততক্ষণে পুলিশও তাদের পেছনে লেগে যায়। তাই বেবি খুবই জোরে গাড়ি চালাতে থাকে। আর কিছুটা সামনে আসার পরে এরা ট্রাফিকে ফেসে যায়। এখন এরা জলদি নিজেদের গাড়ি থেকে নামে আর সামনে গিয়ে একটা মহিলার কাছ থেকে গাড়ি ছিনিয়ে নিয়ে কোনো রকমে ওই জায়গা থেকে বেরিয়ে যায় আর সোজা কার পার্কিং এরিয়াতে পৌঁছে যায়। সেখানে চারজন দুজন দুজন করে পার্টনার সেজে দুটো আলাদা গাড়িতে বসে তাদের বসের আস্তানাতে পৌঁছায়। তখন এখানে বেবি সবার জন্য কফি নিয়ে আসে, কিন্তু এই মিশনটা শেষ করার জন্য তাদের চারজনের একটা টিম ছিল। বেবি যদিও চারজনের জন্য কফি নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে তাদের ওই চাইনিজ সঙ্গীটা আর নেই। তখন বেবি ব্ল্যাককে জিজ্ঞাসা করে যে আমাদের ওই চাইনিজ বন্ধুটা কোথায় গেল। ব্ল্যাক উত্তর দেয় যে ও রাস্তায় নিজের বন্দুক ফেলে দিয়েছিল, যার কারণে আমরা সবাই ফেসে যেতে পারতাম, তাই আমি ওকে মেরে ফেলেছি।
এই কথা শুনে বেবির ব্ল্যাকের উপরে প্রচণ্ড রাগ হয়, কিন্তু এটা বেবির শেষ মিশন ছিল, তাই সে চাইনিজ লোকটার খুনের ব্যাপারে আর বেশি কিছু ভাবে না। তো কিছুক্ষণ পরে সেখানে তাদের বস সবার মধ্যে টাকা সমান ভাগে ভাগ করে দেয় আর সবাই নিজেদের ভাগে নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু বেবির বস প্রতিবারের মতোই বেবির কাছ থেকে তার ভাগটা নিয়ে নেয় আর তাকে শুধু একটা টাকার বান্ডিল দিয়ে দেয়। আর সে এবার বেবিকে বলে যে তোমার আর আমার হিসাব বরাবর হয়ে গেছে, এখন তুমি মুক্ত, কিন্তু যাবার আগে তুমি আমার শুধু একটা ছোট কাজ করে দিয়ে যাও। সে একটা গাড়ির ডিকি খোলে যার মধ্যে ওই চাইনিজ লোকটার লাশ পড়েছিল, যাকে ব্ল্যাক ইতিমধ্যেই মেরে ফেলেছে। বেবির বস বেবিকে বলে যে যাবার সময় তুমি এই গাড়ি আর এই লোকটাকে গায়েব করে দিও, আর এরপর তুমি পুরোপুরি মুক্ত। বেবি তার বসের কথা মেনে নিয়ে ওই গাড়িটাকে একটা স্ক্র্যাপ ইয়ার্ডে নিয়ে আসে, যেখানে সে ওই গাড়িটাকে দুমড়ে মুচড়ে আবর্জনা বানিয়ে ফেলে আর ওই চাইনিজ লোকটার নাম নিশানা চিরতরে মিটিয়ে দেয়। আর এই ঘটনার সাথে সাথে এখন বেবি পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছিল, তাই সে সোজা তার বান্ধবী ডেবরার কাছে গিয়ে পৌঁছায় আর তাকে তার সাথে ডেটের জন্য জিজ্ঞাসা করে। এতে করে ডেবরা অনেক খুশি হয়ে তার সাথে ডেটে যেতে রাজি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে আর তারা দুজন একে অপরের কাছাকাছি আসতে থাকে। তো একদিন ডেবরা বেবিকে তার কাজের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বেবি জানায় যে আমি আগে ড্রাইভার ছিলাম, কিন্তু এখন আমি ড্রাইভারের কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি নতুন কোনো চাকরির খোঁজ করছি। তো কিছুদিন পর আমরা দেখতে পাই যে বেবি ডেলিভারি বয়ের চাকরি শুরু করে দিয়েছে। আর এভাবেই ধীরে ধীরে দিন কাটতে থাকে আর বেবি নিজের এই জীবন নিয়ে বেশ খুশি ছিল। বেবি পার্ট টাইম ডেলিভারি বয়ের চাকরি করে আর নিজের বেশিরভাগ সময় ডেবরার সঙ্গেই কাটায়। কিন্তু একদিন যখন বেবি ডেবরাকে একটা রেস্টুরেন্টে ডেটে নিয়ে যায়, তখন সেই রেস্টুরেন্টে সে তার বসকে দেখতে পায়, কিন্তু বেবি তার বসকে ইগনোর করতে শুরু করে। কিন্তু বস যখন বেবিকে দেখতে পায়, তখন সে বেবিকে তার কাছে ডেকে নেয়। বস প্রথমে তো বেবির হালচাল জিজ্ঞাসা করে আর তারপর সে বেবিকে বলে যে তোমার যাওয়ার পরে আমার ব্যবসা একেবারে ঠিকঠাক চলছে না, কারণ তুমি আমার জন্য খুবই লাকি ছিলে, আর যতক্ষণ তুমি আমার সাথে কাজ করেছিলে ততক্ষণ আমার প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁতভাবে চলছিল, তাই আমি চাই তুমি আবার আমার হয়ে কাজ করতে শুরু করো। কিন্তু বেবি আবারও তার বসের সঙ্গে কাজ করতে মানা করে দেয়। তখন বস বলে যে আমি জানি তোমার কাছে টাকা নেই আর তুমি ডেলিভারি বয়ের ছোটোখাটো কাজও করছো, যদি তুমি আমার সঙ্গে কাজ করো তাহলে তুমি কিছুদিনের মধ্যে অনেক টাকা কামিয়ে ফেলবে। বস বেবিকে লোভ দেখানোর চেষ্টা করে আর বলে যে এখন তো তুমি আমার ঋণও পরিশোধ করেছো, তাই এখন আমি আর তোমার ভাগ থেকে কোনো টাকাই নেব না, পাশাপাশি যখনই তুমি আমার কাজ ছাড়তে চাইবে তখনই তুমি কাজটা ছেড়েও দিতে পারবে, কিন্তু এখনকার জন্য তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু বেবি নিজের এই জীবন নিয়ে অনেক খুশি ছিল আর সে দ্বিতীয়বার ক্রাইমের দুনিয়াতে পা রাখতেই চায় না, তাই সে সোজাসুজি তার বসকে মানা করে দেয়। এটা শুনে বস প্রচণ্ড রেগে যায় আর বলে যে এতক্ষণ আমি তোমাকে ভালোবেসে বোঝাচ্ছিলাম, কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি জানি ডেবরাকে তুমি ভালোবাসো, তাই আমি ডেবরাকে মেরে ফেলবো, আর তুমি তো জানো আমি আমার কাজ করানোর জন্য কি কি করতে পারি। এই কথা শুনে বেবি ভয় পেয়ে যায় আর তার সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তো এখন পরদিন বস বেবিকে একটা পোস্ট অফিসে নিয়ে যায় আর তাকে তার নিজের ভাইয়ের ছেলের সঙ্গে পোস্ট অফিসের ভেতরে যেতে বলে। আসলে বেবির বসের পরবর্তী টার্গেট এই পোস্ট অফিস ছিল, তাই সে চাচ্ছিল যেন বেবি পোস্ট অফিসে গিয়ে সেখানকার সব কিছু মনোযোগ দিয়ে দেখে আসে, আর সে যেন জানতে পারে যে অফিসের ভেতরে কতজন গার্ড আছে আর কোন কোন জায়গাতে ক্যামেরা লাগানো আছে, পাশাপাশি কেউ যেন ওদের উপরে সন্দেহ না করে। তাই সে নিজের ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজাকে বেবির সঙ্গে ভেতরে পাঠিয়ে দিয়েছে। এখন বেবি পোস্ট অফিসের ভেতরে গিয়ে সকল জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর ঠিক সেই সময় বসের ভাতিজা ওখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকে। এখানে ম্যানেজার আবার খুবই ভালো মনের মানুষ ছিল, সে বসের ভাতিজার সাথে খুবই ভালো ব্যবহার করে আর তাকে একটা ক্যান্ডিও উপহার দেয়। তখনই বেবিও তার কাছে চলে আসে আর ওই ভদ্রমহিলা বেবির সাথেও অনেক ভালোভাবে কথা বলে। এরপর বেবি বাচ্চাটাকে নিয়ে বাইরে তার বসের গাড়িতে এসে বসে আর বসকে পোস্ট অফিসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বলে দেয়। এখন পরদিন সকালে বেবি তার বসের আস্তানায় আবারও চলে যায় আর সে দেখতে পায় যে তার বস এবার ব্ল্যাক, বাডি আর বাডির স্ত্রী মনিকাকে কাজে রেখেছে। তো কিছুক্ষণ পর বস তাদের কাছে আসে আর নিজের প্ল্যান সম্পর্কে বলতে শুরু করে।
বস বলে যে আমি জানতে পেরেছি যে ওই পোস্ট অফিসের ভেতরে অনেক টাকা আছে আর ওই টাকা আমাদের যে কোনো মূল্যে চুরি করতে হবে, কিন্তু ওই টাকা চুরি করা একেবারে সহজ নয় কারণ ওখানকার সিকিউরিটি খুবই কড়া আর ওই টাকার নিরাপত্তার জন্য পোস্ট অফিসের মালিক অনেক গার্ডও রেখেছে। তাই আমাদের ওই টাকা লুট করার জন্য বন্দুকের প্রয়োজন হবে। এরপর বস 4 জনকে অস্ত্র আনার জন্য একটা ডিলারের কাছে পাঠিয়ে দেয়। তখন রাস্তার ভেতরে ব্ল্যাক কিছু জিনিস কেনার জন্য একটা সুপারমার্কেটে চলে যায় আর জিনিস নিয়ে ব্ল্যাক কোনো কারণ ছাড়াই সেই দোকানদারকে মেরে ফেলে। এটা দেখে বেবির খুবই খারাপ লাগে আর ব্ল্যাকের এই স্বভাব তার একেবারেই পছন্দ হয় না। কিছুক্ষণ পর তারা ডিলারের কাছে পৌঁছে যায় আর ডিলার তাদেরকে বিভিন্ন ধরনের বন্দুক দেখাতে থাকে আর তখনই হঠাৎ করে ব্ল্যাক সেই ডিলারকেই গুলি করে মেরে ফেলে। এটা দেখে ডিলারের লোকেরা ওই 4 জনের উপরে হামলা করে দেয় আর 2 দলের মধ্যে ভয়ঙ্কর গুলি চলতে থাকে। কিন্তু বাডি, ব্ল্যাক আর মনিকা মিলে ডিলারের সকল লোকেদেরকে মেরে ফেলে। তখন বাডি আর মনিকা ব্ল্যাকের উপরে রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আসলে তুই ডিলারকে কেন গুলি করলি। উত্তরে ব্ল্যাক জানায় যে ডিলারের সাথে একজন পুলিশও ছিল আর যদি ওকে আমরা না মারতাম তাহলে ওরা আমাদের অ্যারেস্ট করে নিতে পারতো। এরপর এই 4 জন বসের আস্তানার দিকে আবারও ফিরে যেতে থাকে। তো রাস্তায় যাবার পথে ব্ল্যাক একটা ক্যাফে দেখতে পায় আর সে বেবিকে ওই ক্যাফের কাছে গাড়ি থামাতে বলে, কিন্তু বেবি গাড়ি থামায় না কারণ ওই ক্যাফেতে ডেবরা কাজ করতো আর বেবির ভয় ছিল যে ব্ল্যাক না আবার ডেবরাকে মেরে ফেলে। কিন্তু ব্ল্যাক তাকে জোর করে গাড়ি থামিয়ে দেয়, যার পর এই 4 জন ক্যাফের ভেতরে চলে যায়। এখানে ডেবরা সকলের অর্ডার নেয় আর বেবির দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে, কিন্তু বেবি একবারও ডেবরার দিকে তাকায় না কারণ সে চাচ্ছিল না যে কেউ তার আর ডেবরার সম্পর্কের ব্যাপারে কিছু জানতে পারুক। পাশাপাশি ডেবরা এটাও বুঝে যায় যে বেবি এই মুহূর্তে তার কাজে আছে। এরপর এই 4 জন খাবার খেতে শুরু করে আর যখন এরা সকল খাবার খেয়ে নেয় তখন ডেবরা তাদের কাছে এসে বিল চাইতে থাকে। এটা দেখে ব্ল্যাকের প্রচণ্ড রাগ হয় আর সে ডেবরাকে মারার জন্য নিজের বন্দুক বের করতে থাকে, কিন্তু বেবি ব্ল্যাকের হাত ধরে ফেলে আর সে নিজে গিয়ে বিল পে করে দেয়। তখন ডেবরা সেই বিলের কাগজটা তুলে দেখতে পায় যে সেই বিলের পেছনে বেবি তার জন্য একটা মেসেজ লিখে রেখেছিল, যেখানে বেবি লিখেছিল যে আমি আজ রাত 2টায় এখানে আসবো, তাই তুমি আমার জন্য অপেক্ষা করো। অন্যদিকে বেবি আর বাকি 3 জন বসের কাছে পৌঁছে যায়, যেখানে বস এদের 4 জনের উপরে ভীষণ রেগে গিয়েছিল। সে বলে যে তোমরা বন্দুকের ডিলারকে কেন মারলে। উত্তরে ব্ল্যাক বলে যে ওদের মধ্যে একজন পুলিশ অফিসার ছিল, তাই আমরা ওকে মেরে দিয়েছি। এটা শুনে বস বলে যে আরে বোকা, ওই পুলিশটাই ছিল আমার সোর্স, যার মাধ্যমে আমি গোপন সব খবর পেতাম। তোমাদের ওকে মারা একদমই উচিত হয়নি কারণ এখন পুলিশ তোমাদের চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। পাশাপাশি বস পোস্ট অফিস থেকে চুরি করার এই প্ল্যানটাও ক্যান্সেল করে ফেলে কারণ একটা পুলিশকে মারার কারণে এই মিশনটা এখন অনেক কঠিন হয়ে গেছে। সে চাচ্ছিল না যে এরা ধরা পড়ুক আর এদের সাথে তাকেও অ্যারেস্ট করা হোক। তখনই ব্ল্যাক বলে যে যাই হয়ে যাক না কেন আমার নিজের কোনো পরোয়া নেই, আমি এই চুরিটা যে কোনো মূল্যে করবই। এই কথা শুনে বাডি আর মনিকাও এই মিশনের জন্য রাজি হয়ে যায়। এটা দেখে বস বেবিকে জিজ্ঞাসা করে যে তুমি কি রাজি আছো। এখানে বেবি কিছুক্ষণের জন্য ভাবে আর তারপর হ্যাঁ করে দেয় কারণ সে ভাবতো যে এটাই শেষবার সে চুরি করছে, তারপর সে চিরকালের জন্য ডেবরার সাথে এই দেশ ছেড়ে চলে যাবে। এখানে বস সবাইকে বলে যে দেখে নাও এই কাজে কিন্তু অনেক বেশি রিস্ক আছে, তোমরা মারাও যেতে পারো। কিন্তু এই 4 জন এই মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তাই এখন রাত হয়ে গেলে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বেবি সুযোগ বুঝে গাড়িতে বসে এখান থেকে চলে যেতে থাকে কারণ সে ডেবরাকে বলেছিল যে আমি রাত 2টায় তোমার সঙ্গে দেখা করতে আসবো। কিন্তু তখনই ব্ল্যাক আর বাডি বেবির কাছে চলে আসে আর বাডি বেবিকে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি যাচ্ছ কোথায়। এখানে ব্ল্যাকের কাছে বেবির টেপ রেকর্ডার ছিল আর বেবির সকল রেকর্ড করা আওয়াজ সে শুনে ফেলেছে। তাই ব্ল্যাকের সন্দেহ হয় যে বেবি পুলিশের সঙ্গে মিশে আছে। এই কারণে সে বেবিকে প্রশ্ন করতে থাকে যে তুমি কি আমাদের রেকর্ডিং করে পুলিশকে পাঠাতে যাচ্ছিলে। তখন বেবি তাদেরকে বোঝায় যে আমি পুলিশের কোনো সোর্স নই, বরং এটা আমার শখ, আমি আসলে সবার কথা রেকর্ড করি আর ওই শব্দ দিয়েই মিউজিক বানাই। আর এরকম অনেকগুলো টেপ রেকর্ডার আমার বাড়িতে পড়ে আছে যেগুলো দিয়ে আমি মিউজিক বানিয়েছি, যা শুনলে তোমাদের আমার কথা একেবারে বিশ্বাস হয়ে যাবে। কিন্তু ব্ল্যাক তার কথা একেবারেই বিশ্বাস করে না, তাই সে বেবিকে অজ্ঞান করে তার বাড়িতে চলে যায়। সেখান থেকে সে সকল টেপ রেকর্ডার নিয়ে সোজা বসের কাছে চলে আসে। এখন বস একটা টেপ রেকর্ডার অন করে আর সে নিজের গলার আওয়াজ শুনতে পায় যেখানে সে এই সব চুরির প্ল্যান বানাচ্ছিল। এটা শোনার পরে বসের বেবির উপরে প্রচণ্ড রাগ হয় আর সে ভাবতে থাকে যে বেবি হয়তো পুলিশের কোনো সোর্স। তাই সে বেবির জায়গায় অন্য কোনো ড্রাইভারকে ডাকার কথা চিন্তা করে। কিন্তু তখনই বেবি তার বসকে বোঝায় যে না বস, আমি পুলিশের
কোনো সোর্স নই। আমি গত কয়েক বছর ধরে তোমার সঙ্গে কাজ করছি। যদি আমি সোর্স হতাম তাহলে আমি অনেক আগে এই রেকর্ডিং পুলিশকে ধরিয়ে দিতাম, আর আজকে তুমি হয়তো অ্যারেস্ট হয়ে জেলে থাকতে। বেবি তার বসকে বলে যে তুমি শুধু রেকর্ডিংটা শুনছো, কিন্তু আমি ওই রেকর্ডিং দিয়ে যে মিউজিকটা বানিয়েছি সেটা কিন্তু শোনোনি। তখন বেবি তার বসকে তার রেকর্ডিংয়ের সঙ্গে মিক্স করা মিউজিকগুলো শুনতে বলে। আর যখন বস ওই টেপ রেকর্ডার অন করে রেকর্ডিংগুলো শোনে তখন দেখতে পায় যে বেবি তার বসের রেকর্ডিং দিয়ে একটা অনেক সুন্দর গান বানিয়ে ফেলেছে। এটা শুনে বসের বেবির উপর থেকে সন্দেহ দূর হয়ে যায় আর সে তাকে আবারও কাজে রেখে দেয়। তো এখন পরদিন বেবি ওই তিনজনকে পোস্ট অফিসে নিয়ে যায়, আর তিনজন জলদি পোস্ট অফিসের ভেতরে চুরি করার জন্য ঢুকে যায়। আর তখনই বেবি বাইরে তার গাড়িতে ওই তিনজনের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই বেবি ওই পোস্ট অফিসের ম্যানেজারকে দেখতে পায়, যে কিনা একবার বেবির সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিল, আর সে বসের ভাতিজাকে ক্যান্ডি দিয়েছিল। এখানে বেবি ওই ভদ্রমহিলাকে ইশারা করে যেন সে পোস্ট অফিসের ভেতরে না যায়, কারণ ভেতরে বিপদ আছে। ওই ভদ্রমহিলা বুঝে যায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে ওই মহিলা সেখানে একজন পুলিশ অফিসারকে ডেকে নিয়ে আসে। তখনই বার্ডি, মনিকা আর ব্ল্যাক চুরি করে বাইরে চলে আসে, আর সাথে সাথে ব্ল্যাক ওই অফিসারকে গুলি করে মেরেও ফেলে। এরপর তারা গাড়িতে বসে পড়ে আর বেবিকে এখান থেকে জলদি পালাতে বলে, কিন্তু বেবি তার কোনো কথাই শোনে না, কারণ ব্ল্যাক খুবই জঘন্য একটা মানুষ ছিল যে কিনা বিনা কারণে যে কাউকে মেরে ফেলতে পারে। আর আজকে ব্ল্যাককে শিক্ষা দেবার দিন এসে গেছে। এখন ব্ল্যাক বেবিকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে গাড়ি টান দাও, কিন্তু বেবি তার কথা মানতে অস্বীকার করে দেয়। এটা দেখে ব্ল্যাক রাগ হয়ে যায় আর সে বেবির মুখে বন্দুক দিয়ে আঘাত করে। আর এখন বেবিও নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাই সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়, যেটাতে রড রাখা ছিল। আর ওই রডগুলো সরাসরি ব্ল্যাকের শরীরের এপাশ থেকে ওপাশ বিঁধে যায়, যার ফলে ব্ল্যাক ঘটনাস্থলেই মারা যায়। আসলে বেবির প্ল্যান ছিল যে সে এই মিশনের সময় তার সঙ্গী সকলকে মেরে ফেলবে, কারণ সে ডেবরার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চায়। কিন্তু এই ক্রিমিনালদের কারণে সে কখনোই ভালোভাবে বাঁচতে পারছিল না, তাই সে সবাইকে মারার প্ল্যান করে এসেছিল। কিন্তু কিছুক্ষণ পর সেখানেও পুলিশ চলে আসে, যাদেরকে দেখে বেবি, বার্ডি আর মনিকা পালাতে থাকে। এখানে মনিকা আর বার্ডি পুলিশের উপরে গুলি চালাতে থাকে আর একটা গাড়ি ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই তারা দুজন পালাতে যাবে তখনই পেছন থেকে বেবি এসে মনিকা আর বার্ডির গাড়িতে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারে, যাতে করে তারা দুজন কোনোভাবেই পালাতে না পারে আর পুলিশের হাতে ধরা পড়ে যায়। তখনই পুলিশেরা ওই তিনজনের উপরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, আর এই সময় মনিকার গায়ে গুলি লেগে যায়, যার ফলে সে ওখানেই মারা যায়। এরই মাঝে বেবি টাকার সকল ব্যাগ নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই বাড়ি রেগে গিয়ে বেবিকে বলে যে তোর কারণে আমার স্ত্রী মনিকা মারা গেছে। এই কথা বলেই সে বেবির উপরে গুলি চালাতে থাকে, কিন্তু বেবি নিজেকে বাঁচিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় আর একজন বয়স্ক মহিলাকে সরি বলে তার গাড়ি চুরি করে সোজা নিজের বাড়িতে পৌঁছায়, যেখানে সে তার সকল টাকা ব্র্যান্ডনকে দিয়ে দেয় আর তাকে একটা বৃদ্ধাশ্রমের বাইরে নামিয়ে দেয়, যাতে করে বেবি চলে গেলেও ব্র্যান্ডনের দেখাশোনার জন্য কোনো মানুষ অন্তত তার আশেপাশে থাকে। এরপর সে ডেবরাকে নেবার জন্য তার ক্যাফেতে চলে যায়, কিন্তু সে ওখানে পৌঁছানোর আগেই সেখানে বার্ডি তার জন্য অপেক্ষা করছিল বসে বসে। সে ডেবরাকে মেরে বেবির কাছ থেকে মনিকার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আর এখন এখানে বেবি বার্ডিকে বিভিন্ন কথায় ফাঁসিয়ে দেয়, আর কথার মাঝেই বেবি নিজের বন্দুক বের করে বার্ডিকে গুলি করে দেয়, যার ফলে বার্ডি বেশ আহত হয়ে যায়। এরপর বেবি আর ডেবরা দুজন ছেলেকে বন্দুক দেখিয়ে তাদের গাড়ি চুরি করে নেয় আর সোজা তাদের বসের আস্তানায় চলে যায়। সেখানে বেবি তার বসের কাছে সকল ক্যাসেটগুলো চায়, কারণ ওই ক্যাসেটগুলোতে বেবির অনেক ভালো সময়ের স্মৃতি ছিল। কিন্তু বস বেবির উপরে প্রচণ্ড রাগ করে আর বলে যে আমি তোমাকে কিছুই দেব না, কারণ তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো। কিন্তু বেবি বারবার তার বসের কাছে সেই ক্যাসেটগুলো চাইতে থাকে, অনুরোধ করতে থাকে। আর কিছুক্ষণ পরে ডেবরাও সেখানে চলে আসে, যাকে দেখে বস বুঝতে পারে যে বেবি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তাই সে এবার বেবিকে তার সকল ক্যাসেট দিয়ে দেয়, আর সাথে বেবিকে টাকা ভর্তি একটা ব্যাগ দিয়ে বলে যে তোমাকে এই দেশ ছাড়তে হবে। একটা সুন্দর জীবন শুরু করার জন্য দেশের বাইরে তোমাকে যেতেই হবে, কারণ যদি তুমি এখানে থাকো তাহলে পুলিশ তোমাকে ধরে ফেলবে, আর তারপর তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে। এরপর এই তিনজন লিফট দিয়ে নিচে নামে, আর যখনই লিফটের দরজা খোলে তখনই সামনে তিনজন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে এই তিনজন লোক ওই বন্দুকের ডিলারের টিমের লোক ছিল, যাদেরকে ব্ল্যাক মেরে ফেলেছিল। আর এখন এই তিনজন তাদের বসের প্রতিশোধ নেবার জন্য এদের উপরে গুলি চালাতে শুরু করে দেয়। এই সব কিছু দেখে বস বেবি আর ডেবরাকে এখান থেকে পালাতে বলে। সে একা একাই ওই তিনজন লোকের সাথে লড়াই করতে থাকে।
আসলে বস অনেক ভালো মানুষ ছিল যে কিনা বেবিকে অনেক পছন্দ করত। এর মাঝে আবার বাড়ি পুলিশের গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর সে প্রচণ্ড রাগে নিজের বসকে মেরে ফেলে। এরপর সে বেবিকে মারার জন্য তার পেছনে পড়ে যায় আর তখন বেবি একটা গাড়ি দিয়ে বাড়ির গাড়িতে জোরে ধাক্কা মারে, যার ফলে বাড়ির গাড়ি বিল্ডিং থেকে সোজা নিচে পড়ে যায়। কিন্তু বাড়ি গাড়িটা নিচে পড়ার আগে তার ভেতর থেকে নেমে আসে আর বেবির দিকে গান পয়েন্ট করে তার কানের কাছে গুলি চালাতে থাকে, যার ফলে প্রচণ্ড ব্যথায় বেবি নিচে পড়ে যায়, কারণ সে তার কানের কাছে জোরে কোনো শব্দ শুনতেই পারছিল না। এর ফলে তার কানে প্রচণ্ড ব্যথা হতে থাকে, কারণ বাড়ি জানতো যে বেবির টিটেনাস নামের একটা রোগ আছে। আর এদিকে কানের কাছে গুলি চলার কারণে বেবির ভীষণ কষ্ট হতে থাকে। এখন যেই বাড়ি বেবিকে মারতে যাবে তখনই পেছন থেকে ডেবরা একটা রড দিয়ে বাড়ির হাতে আঘাত করে, যার ফলে বাড়ির হাত থেকে বন্দুক পড়ে যায়। কিন্তু তখনই বাড়ি ডেবরাকে ধরে ফেলে আর তার গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বেবি বাড়ির গান তুলে নেয় আর সে বাড়ির পায়ে গুলি করে দেয়, যার ফলে বাড়ি তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর বিল্ডিং থেকে সোজা নিচে পড়ে মারা যায়। এই সময় বেবি বেশ বাজেভাবে জখম হয়ে গিয়েছিল, যার কারণে সে এখন অজ্ঞান হয়ে যায়। আর এখন ডেবরা বেবিকে অজ্ঞান অবস্থায় গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এভাবেই সকাল হয়ে যায়। বেবির এখন জ্ঞান ফিরে আসে আর কিছুটা দূরে যাওয়ার পরে ডেবরা নিজের সামনে অনেক পুলিশ অফিসারদের দেখতে পায়, যারা বেবিকে ধরার জন্য সেখানে দাঁড়িয়েছিল। পুলিশদেরকে দেখে ডেবরা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন বেবি তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। সে ডেবরাকে বলে যে এখন আমার পাপের শাস্তি ভোগ করার সময় এসে গেছে। এরপর সে পুলিশের সামনে নিজেকে স্যারেন্ডার করে দেয় আর এখান থেকে সিন শিফট হয়ে কোর্টরুম দেখানো হয়, যেখানে ব্র্যান্ডন আর ডেবরা বেবির পক্ষে সাক্ষী দেয়। পাশাপাশি পোস্ট অফিসের ওই ম্যানেজার ভদ্রমহিলাও বলে যে বেবি আসলে আমার প্রাণ বাঁচিয়েছে, ও অনেক ভালো একটা ছেলে। আর এই লোকগুলোর সাক্ষীর কথা শুনে জজ বেবিকে মাত্র 5 বছরের সাজা শুনিয়ে দেয়। আর এখন আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা বেবিকে জেল থেকে বেরিয়ে আসতে দেখি আর ডেবরা তাকে নিতে জেলখানার সামনে এসেছিল। এরপর এরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর এরই সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কারণ তারা এখন খুবই সুখে শান্তিতে নিজেদের বাকি জীবনটা কাটিয়ে নেবে। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। অনেকটা টিপিক্যাল বাংলা সিনেমার মতো হয়ে গেছে, কারণ ছোটোবেলায় যখন বাংলা মুভিগুলো দেখতাম তখন জসিম এরকম জেলখানাতে যেত আর ডিরেক্ট 5 বছর পরের সিন, যেখানে শাবানা তার জন্য অপেক্ষা করতো আর ফাইনালি তাদের মিল হতো। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।